আজকে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সের ন্যারেশন শিখব। আগের ক্লাসে তোমাদের অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশন শেখানো হয়েছে। আজকে শেখাবো ইন্টারোগেটিভ সেন্টেন্সে আমরা কীভাবে ন্যারেশন চেঞ্জ করব। আমি আবারও বলি যে গতানুগতিক যে পদ্ধতি তোমরা বিভিন্ন গ্রামার বইতে যেটা পাবে, যে কোনো ন্যারেশন করার সময় প্রথমে তার কতগুলো রুল বা নিয়ম, তারপর সেগুলোর প্রয়োগ, এই পদ্ধতিটা থেকে আমি আমার অভিজ্ঞতা থেকে বেরিয়ে এসে আমি জাস্ট প্র্যাকটিক্যালি তোমাদের বলছি সেন্টেন্সগুলো, এবং সেগুলোর সঙ্গে সঙ্গে কোন নিয়মে হলো সেটা বলছি। মানে আগে আমি প্র্যাকটিক্যালি চেঞ্জ করে দেখাচ্ছি এবং সেগুলো কিভাবে হচ্ছে সেটা দেখছি। না হলে ওই নিয়মগুলো শিখতে শিখতে, নিয়মগুলো জানতে জানতে আখেরে লাভ কিছু হয় না বলে আমার মনে হয়। তোমাদেরও বুঝতে অনেকগুলো শুনতে শুনতে একটা সময়ে বিরক্ত লাগে, ঘুম পেয়ে যায়। তাই সেই পদ্ধতি থেকে বেরিয়ে এসে মোটামুটিভাবে কিভাবে আমরা ন্যারেশন চেঞ্জ করব ইন্টারোগেটিভ সেন্টেন্সে সেটা বলি। এটা বলার আগে আমি তোমাদের আবার একবার বলে নিই যে ন্যারেশন মানে আমি যেটা বলেছিলাম যে উক্তি পরিবর্তন, মানে কথাটাকে আমরা প্রত্যক্ষ উক্তি থেকে আমরা পরোক্ষ উক্তিতে কিভাবে করছি। যেভাবে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সে করেছিলাম একই রকমভাবে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সও করব, অর্থাৎ প্রত্যক্ষ কোনো উক্তিকে আমরা পরোক্ষভাবে করব। তাহলে প্রত্যক্ষ উক্তি কোনগুলো? না, যেগুলো কোনো কবির বা কোনো মহাপুরুষ বা কোনো মানুষের, এমনি আমাদের দৈনন্দিন জীবনের রাম শাম এই সমস্ত যে মানুষেরা, এরা যখন কিছু কথা বলছে নিজেরা, তখন তাকে আমরা বলছি প্রত্যক্ষ উক্তি, তাকে আমরা বলছি ডাইরেক্ট স্পিচ। ডাইরেক্ট মানে প্রত্যক্ষ, স্পিচ মানে কথা বলা, তাহলে প্রত্যক্ষ কথা বলা বা প্রত্যক্ষ উক্তি। এটাকে আমরা যখন চেঞ্জ করব তখন তাকে আমরা বলছি ইনডাইরেক্ট স্পিচ, মানে পরোক্ষ উক্তি। যদি আমরা বলি যে নেতাজি সুভাষচন্দ্র বসু বলছেন, তোমরা আমাকে রক্ত দাও, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। দেশবাসীর উদ্দেশ্যে নেতাজি সুভাষচন্দ্র বসু বলেছিলেন। তো আমরা এটাকে কীভাবে বলি? আমরা এটা কীভাবে বলি? নেতাজি সুভাষচন্দ্র বসু বলেছিলেন যে যদি আমরা তাকে রক্ত দিই তিনি আমাদের স্বাধীনতা দেবেন। এইটাই হচ্ছে, তাহলে তার যে কথাটা, তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব, এইটা হলো প্রত্যক্ষ উক্তি। এটাকে আমি যখন বলছি ওনাকে রক্ত দিলে উনি আমাদের স্বাধীনতা দেবেন, এটাকে আমরা বলছি পরোক্ষ উক্তি। এবার আজকে আমরা ন্যারেশন চেঞ্জ করব ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে তোমরা জানো প্রশ্নবোধক বাক্য, অর্থাৎ যে বাক্যে আমরা প্রশ্ন করি। আমি উদাহরণ দিলেই বুঝতে হবে। হয়তো বললাম একটা সেন্টেন্স বললাম, রাম said to রিনা, রাম রিনাকে বলেছিল, ডু ইউ লাইক মাই বুক। একটা সেন্টেন্স দেখো, রাম said to রিনা, ডু ইউ লাইক মাই বুক। বাংলা অর্থটা কেমন দাঁড়ালো? রাম রিনাকে বলেছিল, তুমি কি আমার বইটা পছন্দ করো? দেখো আমি এখানে রাম এবং রিনাকে নিয়েছি, কারণ কি না একটা মেল একটা ফিমেলকে নিয়েছি, কারণ আমরা যখন সেন্টেন্স চেঞ্জ করি, ইনডাইরেক্ট স্পিচ যখন করি, এই হি সি এই সমস্ত বিষয়গুলোকে বোঝানোর জন্য আমি একটা ছেলে একটা মেয়েকে নিয়ে এসেছি, যাতে করে বিষয়টাকে বুঝতে, অর্থাৎ প্রোনাউন যখন আমরা চেঞ্জ করব সেই প্রোনাউনগুলো বুঝতে সুবিধের জন্য আমরা এটাকে নিয়ে এসেছি। তাহলে এই বাক্যটা কী হলো? রাম রিনাকে বলছে তুমি কি আমার বইটা পছন্দ করো। তাহলে রাম রিনাকে বলছে। এটা যখন অন্য কেউ বলছে যে রাম রিনাকে কি বলেছিল, তখন আমরা কি বলেছি? আমরা তখন কি বলবো? যে রাম রিনাকে বলেছিল যে রিনা রামের বইটা পছন্দ করে কি না, এটাই তোমরা বলবো। আমরা সেখানে কিন্তু আর জিজ্ঞাসা চিহ্ন রাখবো না। অর্থাৎ যখন আমি এটাকে ইনডাইরেক্ট স্পিচে করব তখন কিন্তু আমি এই যে জিজ্ঞাসা চিহ্নটা কিন্তু উঠে যাবে, উঠে গিয়ে কি আসবে? ফুল স্টপ, এবং আগের নিয়মে কমা আর ইনভার্টেড কমাগুলো উঠে যাবে। এটা ন্যারেশনের নিয়ম।
ইনডাইরেক্ট স্পিচ করবার নিয়ম। তাহলে রাম দেখো এই কথাটা তো আর এমনি এমনি নয়, রাম তো রিনাকে জিজ্ঞেস করছে যে তুমি আমার বইটা পছন্দ করো কি না। তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্সে মনে রাখতে হবে, ইন্টারোগেটিভ সেন্টেন্সে সেড টুর জায়গায় আমরা বসাবো আস্কড। আস্কড মানে জিজ্ঞাসা করা, আস্ক থেকে আস্কড মানে জিজ্ঞাসা করেছিল, যেহেতু সেড টু রয়েছে। একই রকমভাবে এখানেও আমরা যেভাবে অ্যাসার্টিভ সেন্টেন্সে শিখেছিলাম, এখানেও একই রকমভাবে যদি এই রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্স না হয়ে প্রেজেন্ট টেন্স বা ফিউচার টেন্সে হয়, সেক্ষেত্রে আমরা এই যে রিপোর্টেড স্পিচ থাকবে, রিপোর্টেড স্পিচের এই ভার্ব অংশগুলোর কোনো রকম পরিবর্তন হবে না। কোন জায়গাতে? যদি রিপোর্টিং ভার্বটা প্রেজেন্ট টেন্স বা ফিউচার টেন্সে থাকে। এটা প্রত্যেক সেন্টেন্সে অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, এক্সক্লেমেটিভ প্রত্যেকটা সেন্টেন্সের বেলাতে কিন্তু একই কথা। এবার আমি যেহেতু সেড টু আছে, সেড টু মানে আমি বললাম এখানে কি হবে আস্কড। অ্যাসার্টিভ সেন্টেন্স তোমাদের বলা হয়েছে, অ্যাসার্টিভ সেন্টেন্সের সেক্ষেত্রে আমরা কী করেছি, সেড টুর জায়গায় কী করেছি, টোল্ড করেছি, কিন্তু এক্ষেত্রে আমরা সেড টুর জায়গায় কী করব, আস্কড। তাহলে রাম জিজ্ঞেস করছিল রিনাকে, নিয়ে চলে এসো ফার্স্ট নাউন রাম, দ্বিতীয় নাউন রিনা। তাহলে রাম রিনাকে জিজ্ঞেস করেছিল। তাহলে একই রকমভাবে এই কমা আর ইনভার্টেড কমা তুলতে হবে, তাহলে কমা এবং ইনভার্টেড কমা তোলার জন্য আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের বেলা লাগিয়েছি দ্যাট, আর এখানে লাগাবো আমরা ইফ বা হোয়েদার। কী লাগাবো? ইফ বা হোয়েদার। যদি আমরা এর মানে ইফ মানে আমরা জানি যদি, কিন্তু এক্ষেত্রে আমাদের বোঝার সুবিধের জন্য বা এর মানেটা আমরা যদি বলবো ইফ মানে কি না, ইফ বা হোয়েদার মানে সুবিধা হয়। হোয়েদার বানানো অনেক সময় ভুল হয়ে যায়, হোয়েদার WH-কে অনেক সময় EH না মিশে গেলে ওয়েদার হয়ে যাবে, বানান ভুল হতে পারে। তাই সহজে মনে রাখার জন্য আমি এটাকে ইফ কথাটাকেই বসাবো সব জায়গাতে, আমি হোয়েদার আর লিখছি না, আর প্রয়োজনও নেই, ইফ কথাটাই লিখবে। বাংলা অর্থটা কি হলো, কি না। তাহলে রাম জিজ্ঞাসা করেছিল রিনাকে কি না, এটা এলো। এরপর দেখো ইউ লাইক মাই বুক। মনে রাখো এই যে আমি এইখানটা দেখো, এই যে প্রোনাউন, দুটো প্রোনাউন যখন থাকছে, দুটো প্রোনাউন, কে বলছে না, রাম রিনাকে বলছে যে তুমি কি আমার বই এই যে ইউ মানে কি হবে, এই যে প্রোনাউনটা, এই প্রোনাউনটা কি হবে না, এর যে সেকেন্ড নাউন সেটাকেই নির্দেশ করে সব সময়ের জন্য। আবারও দেখো এখানে অর্থটাকেও বুঝলে করলেও তোমরা কিন্তু একই অর্থই পাবে। রাম রিনাকে বলছে তুমি কি আমার বই পছন্দ কর, তুমি মানে কাকে বলছে, রিনাকে বলছে। তাহলে ইউ মানে কে, রিনা। তাহলে এখানে আমার মানে কার, এই আমার মানে কার হচ্ছে, আমার মানে হচ্ছে যে বলছে সে রাম। তাহলে আমার বই মানে কার বই, রামের বই। আর তুমি মানে কাকে বলছে, রিনাকে বলছে। তাহলে ইউ মানে কি হলো, রিনা। আবার এই মাই মানে কি হয়ে গেল, এটা রাম। তাহলে রাম সেড টু রিনা ডু ইউ লাইক মাই বুক। এটাকে আমি এখন ন্যারেশন চেঞ্জ করব, কি করব, তাহলে রাম আস্কড রিনা ইফ। তাহলে ইউ মানে কি হচ্ছে, ইউ মানে রিনা, রিনা একটা তো মেয়ে হলে কি হবে, সি হলো। এবার লাইকটা কি হবে, যেহেতু বলেছি আমি এটা পাস্ট টেন্সে রয়েছে, তাহলে এটাকে পাস্ট টেন্সে চেঞ্জ করতে হবে। লাইকটা কি হবে, লাইকড। মাই মানে কার, রাম। তাহলে রাম হলে কি হবে, হি। কিন্তু এখানে দেখো, আচ্ছা বলছি দেখো, হি, তারপর কি বুকটা আছে, বুক। তো লাইকটের পর কি হি বুক হয়, পছন্দ করে সে বই হয় না তার বই হবে। তাহলে হি বুকটা, যদিও মাই থেকে আমরা জানি মাই, তো মাই থেকে বা নাম থাকলে আমার কারণে হি হবে, রাম মানে হি হয়, কিন্তু এখানে হি না হয়ে কী হবে, হিজ। মাই মানে হি হয় এমনটা নয়, এখানে আমি বলতে চাইছি যে মাই বুক মানে আমার বই মানে রাম যেহেতু বলছে, রাম বোঝানোর জন্য আমি হি বসেছিলাম, কিন্তু তার বই তো রামের বই তো, তাই এখানে হিজ বুক। তাহলে রাম আস্কড রিনা ইফ সি লাইকড হিজ বুক।
বোঝা গেল। এবার দেখো আমরা এই যে ইন্টারোগেটিভ সেন্টেন্সে আমি যে বলেছিলাম যে ইন্টারোগেটিভ সেন্টেন্সে আমরা যখন চেঞ্জ করি, ইন্টারোগেটিভ সেন্টেন্সে কী হয় না, প্রথমে একটা আমরা দেখি যে অক্সিলারি ভার্ব আসে। এখানে দেখো এই যে অক্সিলারি ভার্বটাকে ইন্টারচেঞ্জ করলেই কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্সের ফর্মেশন হয়। মানে ইউ লাইক মাই বুক, ইউ ডু লাইক মাই বুক, এরকমটা ডুটা যদিও ব্যবহার করা হয় না, এমফেসাইজ করার করতে দুবার করা হয়। এখানে যেরকম আমি ডুটাকে নিয়ে এসেছি, কেননা এখানে কোনো বি ভার্বের রূপ নেই। ইউ লাইক মাই বুক এই সেন্টেন্সে বি ভার্বের রূপ নেই। আমরা জানি ইন্টারোগেটিভ সেন্টেন্স করার সময় যদি বি ভার্বের রূপ কোনো না থাকে, অর্থাৎ অ্যাম, ইজ, অর, ওয়াজ, ওয়ার, শ্যাল, উইল যদি না থাকে, সেক্ষেত্রে অক্সিলারি ভার্ব যোগ করতে হয়। বা এর মধ্যে যদি মডেল অক্সিলারি কোনো থাকতো, মে, মাইট, ক্যান, কুড, সেগুলো প্রথমে বসতো। যেহেতু সেগুলো নেই, আমরা অক্সিলারি ভার্ব হিসেবে আমরা ডুটাকে নিয়ে এসেছি। তাই এই ডুর ইন্টারচেঞ্জ করলে অ্যাসার্টিভ সেন্টেন্স কিন্তু হয়ে যায়। ইউ ডু লাইক মাই বুক মানেও কিন্তু এটা অ্যাসার্টিভ সেন্টেন্সের একটা উদাহরণ। তাই আমি এখানে যেহেতু জিজ্ঞাসা চিহ্ন রাখা যাবে না, তাই প্রথমে সাবজেক্টটাকে নিয়ে আসতে হবে, সাবজেক্টের পরে ভার্ব এবং তারপরে অবজেক্টটাকে নিয়ে আসতে হলো। তাই এখানে ইউটা কী হয়ে গেল, রাম রিনাকে বলছে যে সে তার বই পছন্দ করে কি না, ইফ সি লাইক হিজ বুক। প্রত্যেকটা আমি এটা তোমাদের এই যে দেখিয়েছি ডু ইউ লাইক মাই বুক, একই রকমভাবে আমি এটাকে যদি আর দিক আছে আর একটা দিয়ে করেই দেখি। 2 নম্বর আরেকটা বলি আমি, হয়তো আমি বললাম এটার অন্যরকমের দে, said to they said to me, are you reading a poem for us? এই একটা বাক্য দেখো, they said to me, are you reading a poem for us? তাহলে তারা আমাকে বলেছিল তুমি কি আমার জন্য একটা বই পড়বে, আমাদের জন্য তুমি কি আমাদের জন্য একটা বই পড়বে। এই সেন্টেন্সটাকে আমি তখন চেঞ্জ করব, অর্থাৎ আমি যখন ইনডাইরেক্ট স্পিচে করব, সেক্ষেত্রে আমি কীভাবে করব দেখো। তাহলে একই রকমভাবে সেড টু, আমাকে যেহেতু বলছে তাহলে কী হবে, আস্কড। তাহলে তারা বলছিল, দে আস্কড, কাকে বলল, আমাকে, মি। দেখো দে আস্কড মি। তাহলে একই রকমভাবে কমা এবং ইনভার্টেড কমা তুলব, আমি কি বসাবো, ইফ। ইফ মানে কি বললাম, কি না। তো তারা আমাকে জিজ্ঞাসা করেছিল কি না, কি না, কী দাঁড়ালো, আর ইউ রিডিং এ পোয়েম পড়ো। তাহলে বাংলা মানে কী বলবো, যে তুমি কি, তাহলে তুমি কি আমাদের জন্য একটা বই পড়বে, বই পড়ছো, বই পড়ছো না, পড়বে নয়, তুমি কি বই পড়ছো আমাদের জন্য, এই যে বিষয়টা। তাহলে দে আস্কড মি ইফ, আমি বলেছিলাম একই রকমভাবে ইন্টারোগেটিভ চেঞ্জ যখন আমি সেন্টেন্স চেঞ্জ করব, কি বলেছিলাম যে মডেল অক্সিলারি এবং এর মধ্যে ইন্টারচেঞ্জ করলেই কিন্তু হয়ে যাবে, অর্থাৎ এই আর ইউটাকে আমি যদি চেঞ্জ করে নিই, ইউ আর নিলেই কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্সের ফরমেশনটা হয়ে যাচ্ছে। তাহলে ইউটাকে আমি প্রথমে নিয়ে আসবো, ইউটা কী আসবে, প্রথমে আসবে, আর এই আরটা পরে যাবে। ইউটা প্রথমে এলে কী হবে, ইউটা যদি এখানে আসবে, তাহলে ইউ মানে কাকে বলছে, আমি বলেছিলাম যেটা সবসময়ের জন্য এই সেকেন্ড যে নাউনটা থাকবে বা প্রোনাউন থাকবে, বা সেকেন্ড যে লিসনার যে থাকবে, মানে এটা তো আমরা আগের দিনই বলেছিলাম, এটা স্পিকার, এ লিসনার। তো এই লিসনার মানে যে শুনছে বা যাকে বলছে সেটাই প্রথমে আসে। তাহলে আমাকে বলেছিল তুমি কি বই পড়বে, মানে মি মানে আমাকে, মি মানে তাহলে আমাকে মানে কাকে, আমি এখানে বলছি ইফ আই। তো ইউটা কি চেঞ্জ হবে, ইউ চেঞ্জ হলে কি হলো অর্থটা, আই। তাহলে এখানে আর আছে, আমি বলেছি পাস্ট টেন্স যেহেতু আছে, আরটা পরিবর্তিত হয়ে কি হবে, ওয়াজ বা ওয়ার, আইয়ের পরে ওয়াজ হয়। তাহলে রিড আজ রিডিং আছে, রিডিং এ পোয়েম
ফর এই যে আস, আস মানে কে, দে, দে মানে দে, তাহলে আমাদের জন্য, দে মানে তাদের জন্য, তা তাদের নিয়ে কি ফরের পরে দে হয় না, ফরের পরে কি হয়, ফর দেম। তাহলে দে আস্কড মি ইফ আই ওয়াজ রিডিং এ পোয়েম ফর দেম। বোঝা গেল? এটা হচ্ছে বোঝা গেল কিনা তো বুঝতে পারছি না, আশা করি বুঝতে পারবে। তো দে আস্কড মি মানে এটা দেখো, আমি নিয়ম যদি ক্ষেত্রে বলি, এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে, আর ইউ রিডিং এটাকে হয়েছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। আমি জাস্ট ওই রকম না করে তোমাদের বোঝার সুবিধের জন্য আমার মনে হয়েছে এরকমটা করলে বুঝতে সুবিধা হবে এবং ভুল হওয়ার সম্ভাবনাও অনেকটা কম থাকবে। অর্থাৎ আমি অনেকেই টেন্স বললে আবার অনেক নারেশন হতে হতে অনেকেই আছো যারা টেন্সটা মোটামুটিভাবে শিখেছো, ক্লাস 8-7 থেকে শিখেছো, অনেকে হয়তো একটু আধটু শিখতে গিয়ে কোথাও না কোথাও সমস্যা রয়েছে, তারা আবার নার্ভাস ফিল করবে যে আবার এখানে আবার টেন্স। তো টেন্সটা তো লাগবেই প্রতিনিয়ত প্রত্যেকটা ক্ষেত্রেই। তোমাদের বলবো বাড়িতে অবশ্যই তোমরা টেন্স প্র্যাকটিস করবে, যেগুলো তোমাদের আগের ক্লাসগুলোতে ক্লাস 7-এ যেটা পড়ানো হয়েছে অবশ্যই তোমরা দেখবে। টেন্স না জানলে কিন্তু প্রচুর রকমের অসুবিধে। তো সেসব যেহেতু আমি শুধু ন্যারেশন করছি, সেটাকে ছেড়েও আমি বলতে পারি যে টেন্স মোটামুটিভাবে কি জেনেছো সেটা পরের কথা, কিন্তু আমরা এখানে করতে গেলে টেন্সের এই বিষয়ে এই প্রাইমারি জ্ঞানটা থাকলে কিন্তু হয়ে যাবে। অর্থাৎ আমি প্রেজেন্ট কন্টিনিউয়াস থেকে পাস্ট কন্টিনিউয়াস না করে আমি তোমাদের যেটা বললাম যে ইন্টারচেঞ্জ করলেই হবে, ইউর পরে আর যেহেতু আছে আরটা চেঞ্জ হয়ে আমরা প্রেজেন্ট টেন্স থেকে পাস্ট টেন্স হয় ওয়াজ, আর ভার্বের সঙ্গে আইএনজিটা যেহেতু আছে ভার্বের সঙ্গে আইএনজি যোগ থাকবে ওয়াজ সেন্টেন্সটা। তাহলে আই ওয়াজ রিডিং এ পোয়েম ফর দেম, এটা হয়ে গেল আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশন। এবার দেখো প্রশ্নবোধক বাক্য শুধুমাত্র যেরকম হয় তেমনটা নয়। আমি তোমাদের প্রেজেন্ট টেন্সে যদি করি, আচ্ছা প্রেজেন্ট টেন্সে একটা করে দেখি প্রেজেন্ট টেন্সে কী হয়। অর্থাৎ যদি আমি বলি হি সেজ টু দেম ডু ইউ লাইক টি। তাহলে হি সেজ টু দেম ডু ইউ লাইক টি, সে তাদের বলে, হি সেজ টু দেম সে তাদের বলে, ডু ইউ লাইক টি তোমরা কি চা পছন্দ করো, এই ধরনের সেন্টেন্স দেখো। তাহলে হি সেজ টু দেম ডু ইউ লাইক টি, তাহলে হি সেজ আছে, দেখো সেজ আমি একদিন সেড পেয়েছিলাম বলে আস্ক করেছিলাম, তাহলে সেজ হলে কী হবে, আস্ক। তো হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এখানে দেখো তাই এস আছে, তাই এখানেও আমরা এস যোগ করব, হি আস্ক। তাহলে সেজ টু থাকলে আমরা দেখো আমরা আগের দিন বলেছি, দেখো সেড টু থাকলে আমি আস্ক করেছি, তাহলে সেজ টু আছে, সেক্ষেত্রে আমি কী করব, আস্ক। দেম আছে, দেমই থাকবে, হি আস্ক দেম, কমা ইনভার্টেড কমা উঠে যাবে বলেছি, দিয়ে কী হয় বলেছিলাম, ইফ, দেখো ইফ একই নিয়মে এখানেও ইফ আসবে, ইফ বলেছি এটা ইন্টারচেঞ্জ করতে, ইউ ডু মানে এটাকে আমি ধরতে পারি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে, তার মানে এটাকে ফার্স্ট ইনডিফিনিট টেন্সে করতে হবে। তাহলে দেখো ইউ মানে কি হলো, সরি প্রেজেন্ট টেন্সে পাস্ট ইনডিফিনিট, সরি ভুল বললাম, যেটা আমি বলতে চাইছিলাম একটু দেখো খেয়াল করো যে এটা দেখো এখানে দেখো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে, যেটা আমি বলতে চাইছিলাম, যেটা প্রেজেন্ট টেন্সে রয়েছে। প্রথমেই বলেছিলাম যে প্রেজেন্ট টেন্স এবং ফিউচার টেন্স থাকলে এই রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হয় না। তাহলে যেহেতু টেন্সের কোনো পরিবর্তন হয় না, তাহলে এক্ষেত্রে এই লাইকটা পাস্ট করার কোনো প্রয়োজন নেই, এটা প্রেজেন্ট ইনডিফিনিট আছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সেই হবে। এটাই আমি বলতে চাইছিলাম যে শুধুমাত্র চেঞ্জ হবে। তাহলে ইউ লাইক, ডু ইউ লাইক আছে, তাহলে এখানে কী হবে, ইউ ডু লাইক। আর আমরা জানি প্রেজেন্ট টেন্সের ডুটা তো ব্যবহার করা হয় না বিশেষ ক্ষেত্র ছাড়া, এখানে আমরা সেই ক্ষেত্র না, এটা ইন্টারগেটিভ সেন্টেন্সের জন্য ডুটা ব্যবহার করা হয়েছে, এটা কোনো এমফেসাইজ করার জন্য ডু ব্যবহার করা হয়নি। এটা ইন্টারগেটিভ সেন্টেন্স তৈরি করার জন্য ডুটাকে নিয়ে আসা হয়েছে, যেহেতু একই রকমভাবে ইউ লাইকটি এই সেন্টেন্সটাতে কোথাও কিন্তু আমরা
বি ভার্বের রূপ পাইনি, তাই অক্সিলারি হিসেবে আমরা ডুটাকে নিয়ে এসেছি। তাহলে ইউ লাইক টি, তাহলে ইউ মানে দেখো আবার সেই দেমটাকেই বলছে, সেকেন্ড নাউনকে সে তাদের বলেছিল তোমরা কি পছন্দ করো, ইউ মানে তোমরা মানে তাদের বলেছে, তাই ইউটা কী হবে দে। ইউ তো আর দেম হয় না, দেমের পরে তো হয় না, সরি দে, দে লাইক, লাইক এখানে কোনো ইডি যোগ হলো না, বা এখানে দেখো দে আছে বলে এখানে যদি হি থাকতো তাহলে কিন্তু লাইকস হতো। যদি বলতো যে দে সেজ টু হিম ডু ইউ লাইক টি, তখন এই দেটা আগে আসতো, দে আস্কস হিম ইফ, তখন কী হতো হি লাইকস, দে আছে তাই লাইক হবে, আর টিটা কী হয়ে যাবে টি হয়ে যাবে, এবং এখানে অবশ্যই ফুল স্টপ। তাহলে হি সেজ দেম, সরি হি আস্কস দেম ইফ দে লাইক টি। এই গেল আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্সের সাধারণ কতগুলো নিয়ম। এবার আমরা এটাকে যে টেন্স থাক না কেন, প্রেজেন্ট ইনডেফিনিট থাক, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাক, প্রেজেন্ট পারফেক্ট থাক, পাস্ট ইনডেফিনিট থাক, সেটা কিন্তু চেঞ্জ হবে। পাস্ট ইনডেফিনিট থাকলে পাস্ট পারফেক্টে হবে, সেটা আরেকটা করে দেখাই। পাস্ট ইনডেফিনিট থাকলে কী হবে, হচ্ছে পাস্ট পারফেক্টে। অ্যাসার্টিভ সেন্টেন্সে তোমাদের হয়েছে করানো, কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্সে করানো হয়নি, তাই আমরা এটা দিয়েই করছি। এটা আমি যদি করি, ধরো অমিত said to Amina did you go there? আরে ছোট করেই বলি, অমিত said to Amina did you go there? এই সেন্টেন্সটাকে আমি যদি করি ন্যারেশন চেঞ্জ কী করবো আমরা দেখো, একই রকমভাবে অমিত সেড টু জায়গায় কী হবে, পাস্ট টেন্সে রয়েছে, তো অবশ্যই কী হবে আক্সড হবে, তা আমি সেড টু জায়গায় কী করবো আক্সড। আমিনা, আমিনা হবে, কমা এবং ইনভার্টেড কমা তুলে আমরা কি যোগ করব, একই রকমভাবে ইফ। এবার দেখো ডিড ইউ গো, তার মানে ইউ আমি ইন্টারচেঞ্জ করে বলেছি আমি ইউ ডিড গো, তো ডিড যেহেতু আছে মানে পাস্ট টেন্স মানে কিন্তু একটা এমফাসাইজ রয়েছে এর বিষয়টাতে, যে এখানে ডিড থাকা মানে কিন্তু এমনি নয়, ডিড কিন্তু ইম্প্যাক্ট রয়েছে টু ভার্ব, এই ভার্বের প্রতি ডিডের একটা প্রতিক্রিয়া রয়েছে, যেহেতু ডিড দেওয়া আছে তার মানে ডিড আমরা তখনই ব্যবহার করব, ডিডটাকে আমরা তখনই নিয়ে আসি, ডু ভার্বের ফর্ম আমরা চেঞ্জ হয় তখনই যখন সেটা পাস্ট টেন্সে থাকে, অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্সে থাকে। তাহলে ইউ ডিড গো, তার মানে ইউ ডিড গো মিন্স ইউ ওয়েন্ট। ইউ ডিড গো তো এরকম কোনো সেন্টেন্স হয় না, ইউ ওয়েন্ট ছিল সাবজেক্ট অ্যাসার্টিভ সেন্টেন্সে, এটাকে আমি চেঞ্জ করার জন্য ইউ ওয়েন্টটা তো প্রথমে আসবে না, অক্সিলারি ভার্ব নেওয়া হতে হবে। তাহলে ডু ইউ ওয়েন্ট এরকমভাবেও হয় না, তাই ডু এর পাস্ট টেন্স আমি বসিয়েছি ডিড, আর এই ওয়েন্টটার প্রেজেন্ট ফর্ম লাগানো হয়েছে গো, এটা ইন্টারোগেটিভ সেন্টেন্সের রুল অনুযায়ী। তার মানে অ্যাকচুয়ালি ছিল কি ইউ ওয়েন্ট, তাহলে ইউ ওয়েন্ট, তাহলে ইউ মানে আমিনাকে বলছে, তাহলে আমিনাকে বলছে ইফ, তাহলে ইউটা কী হবে আমিনা, আমিনা মানে মেয়ে, সি, তাহলে ইউ হয়ে গেল। ইউ ওয়েন্ট আছে দেখো, ইউ ওয়েন্ট, তাহলে ওয়েন্ট পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে, এক্ষেত্রে তোমাকে জানতে হবে ইউ ওয়েন্ট যখন এরকম পাস্ট ইনডিফিনিট টেন্সে থাকবে এটাকে আমাদের পাস্ট পারফেক্ট টেন্সে করতে হবে। তার মানে পাস্ট পারফেক্ট টেন্সের নিয়মটা কি রয়েছে, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তো ভার্বটা হচ্ছে গো ভার্ব, তার পাস্ট পার্টিসিপল ফর্ম কী হচ্ছে গান। তাহলে অমিত আস্কড আমিনা ইফ সি হ্যাড গান, আচ্ছা এটা আমি সুবিধে করার জন্য আমি দেয়ার না করে আমি এখানে হেয়ার করে দিই, তাহলে আরও বুঝতে সুবিধা হবে। দেয়ার থাকলে তো দেয়ারই হবে, হেয়ার থাকলে কি হবে দেয়ার। তাহলে অমিত আস্কড আমিনা ইফ সি হ্যাড গান দেয়ার, জিজ্ঞাসা উঠে গিয়ে ফুল স্টপ বসে গেল, এক্ষেত্রে হয়ে গেল ইন্টারোগেটিভ সেন্টেন্সের ন্যারেশন। এবার দেখো এই যে আমরা প্রশ্নবোধক বাক্য, এই প্রশ্নবোধক বাক্য কিন্তু বিভিন্ন রকমের, অর্থাৎ আমরা কোনো প্রশ্ন তো করি
এইভাবে করে যে তোমার নাম কি, পুরো নাম বলতে হয়। আবার কোনো প্রশ্ন আছে, তুমি কি আজ ভাত খেয়েছো, আমরা বলি হ্যাঁ কি না, সেক্ষেত্রেও হয়। অর্থাৎ একটা প্রশ্ন যেটা আমরা ইয়েস নো বাচক প্রশ্ন বলি, আর WH কোশ্চেন বলি। এবার তোমাদের আজকে আমি সংক্ষেপে একটু WH কোশ্চেনের একটা ব্যবহার আমরা শিখাচ্ছি। দেখো WH কোশ্চেনে কিছু না, একই রকমভাবে সহজ জিনিস, একই রকম। দেখো সহজ জিনিস আমি যদি বলি রাতুল Ratul said to Riya, what is your favorite আচ্ছা হোক, বুক দিয়েই করি না, সেন্টেন্সটা যাই হোক। তাহলে রাতুল সেড টু রিয়া হোয়াট ইজ ইউর ফেভারিট বুক, হুইচ ইজ ইউর ফেভারিট বুক বলে ভালো তো, হোয়াট লেখা থাক, হোয়াট ইজ ইউর ফেভারিট বুক। রাতুল সেড টু রিয়া হোয়াট ইজ ইউর ফেভারিট বুক, এই সেন্টেন্সটাকে আমি যখন চেঞ্জ করব, তাহলে একই রকমভাবে আমরা করব। রাতুল সেড টু জায়গায় আমরা কি বসাবো, আক্সড। রিয়ার জায়গায় কি হবে, রিয়া। তাহলে রাতুল সেড টু আক্সড রিয়া, একই রকমভাবে কমা এবং ইনভার্টেড কমা থাকবে না, অর্থাৎ কমা এবং ইনভার্টেড কমার বদলে আমি বলেছিলাম তোমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্সের ফরমেশানে ইফ বা হোয়েদার যোগ করতে হবে। এটা যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স কিন্তু WH কোশ্চেন, এক্ষেত্রে ইফ বা হোয়েদার না হয়, এটাই মনে রাখার বিষয়। WH কোশ্চেন হেয়ার উই শুড নট ইউজ, ইন দ্য কেস অফ WH কোশ্চেন উই শুড নট ইউজ বা উই কুড নট ইউজ if, rather we use the same word। এক্ষেত্রে আমরা ইফ বা হোয়েদার না বসিয়ে যেইটা রয়েছে WH কোশ্চেনের ওই কোশ্চেনটাই বা ওই ওয়ার্ডটাই আমরা এখানে বসাবো। তাহলে এই হোয়াটই থেকে যাবে। তাহলে রাতুল সেড টু জায়গায় কি বসালাম আমরা, আক্সড। রিয়ার জায়গায় রিয়া হলো, এর WH কোশ্চেনটা কি হলো, হোয়াট। এই যে ইজ ইয়োর আমি বলেছি যে এটাকে ইন্টারচেঞ্জ করলেই কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্সের ফরমেশন হয়। তাহলে ইজ ইয়োরটা রয়েছে ইন্টারোগেটিভ সেন্টেন্সে, তাহলে ইয়োর ইজ এরকমটা করতে হবে, ইয়োর ইজ তোমার ইজ। তাহলে ইয়োর ইজ বলে তো কোনো হয় না, হোয়াট ইজ ইয়োর ফেভারিট বুক, তাহলে হোয়াট। তাহলে এখানে ইয়োরটা কী হবে, যে তোমার মানে কাকে বলছে, রিয়াকে বলছে, হোয়াট হার হলো। হারের পরে দেখো এখানে হার হলো, হারের পরে এই ইজ তো ভার্ব হয়ে যাচ্ছে, ভার্ব তো বসবে না, তো হার ওয়াজ ফেভারিট বুক নয়, হার ফেভারিট বুক ইজটা কী হবে, ওয়াজ। তাহলে রাতুল জিজ্ঞেস করেছিল রিয়াকে কি, হোয়াট কি তার প্রিয় বই ছিল, বা হোয়াট ওয়াজ হার ফেভারিট বুক করলে হবে হোয়াট কি ছিল হার ফেভারিট বুক, হোয়াট ওয়াজ হার ফেভারিট বুক করলেও হবে। আর এটা শুধুমাত্র হোয়াট দিয়ে নয়, যে কোনো সেন্টেন্স বোঝার জন্য অনেক ক্ষেত্রে এই ওয়াজটা প্রথমে চলে এলে কিন্তু সেটা আবার ইন্টারোগেটিভ সেন্স হিসেবে কাজ করবে। তাই আমি সেই ইন্টারোগেটিভ সেন্স হিসেবে যাতে না কাজ করে সেই কারণে আমি বলছি, দেখো শেষের দিকে আমি এই ওয়াজটাকে নিয়ে চলে আসবো। তাহলে রাতুল আস্কড রিয়া হোয়াট হার ফেভারিট বুক ওয়াজ। এই আমরা মোটামুটিভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্সের আমরা ন্যারেশন শিখলাম। আরও কতগুলো রয়েছে, অনেক বেশি যেগুলো রয়েছে সেগুলো অবশ্যই তোমাদের পরের ক্লাসে শেখানো হবে। সবাই ভালো থেকো, হ্যাভ এ নাইস ডে।